ওয়াকফ বিল প্রসঙ্গ এটা হঠাৎ কোনো প্রক্রিয়া নয়, এর পিছনে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। ঘটনাক্রমে লক্ষ্য করলে সহজেই সেটাকে বোঝা যাবে। বর্তমানে কেন্দ্র সরকার বিভিন্ন সময়ে মানুষের ন্যূনতম চাহিদাটুকু মেটাতে ব্যর্থ হয়ে তারা বিভিন্ন সময়ে বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করেছেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা সারা ভারতবর্ষের বুকে অস্থিরতার পরিবেশ তৈরি করেছেন। প্রতিবাদী বাংলা, প্রতিবাদী সত্তা, বঙ্গজননী বাংলার মা, মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে সোচ্চার হয়েছেন, তার প্রমাণ আমরা পেয়েছি। তার প্রতিবাদী কণ্ঠ আশুদ্র হিমাচল থেকে শুরু করে প্রতিফলিত হয়েছে সারা ভারতবর্ষের বিভিন্ন এরিয়ায়, তা প্রতিধ্বনিত হয়েছে। কেন্দ্র সরকারের পরিকল্পনাবিহীন নোট বাতিলের সিদ্ধান্ত ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে দিয়েছিল। তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সোনার বাংলার মানুষ সর্বপ্রথম গর্জে উঠেছিল। কেন্দ্রীয় সরকার এনআরসির নামে বিভাজনের রাজনীতি করার যে চক্রান্ত করেছিল, তারা আমাদের ভারতবর্ষের এই অখণ্ডতাকে দুর্বল করতে চেয়েছিল। কিন্তু বাংলার অগ্নিকন্যা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে হুঙ্কারে তারা পিছু হটতে বাধ্য হয়েছে। কৃষকের স্বাধীনতা খর্ব করতে তারা কৃষি বিল এনেছিলেন, কিন্তু তারা কি চেয়েছিলেন? কৃষকের গলা খালি করে চেয়েছিলেন, কিন্তু কৃষকের সংঘবদ্ধ আন্দোলনের ফলে তারা পিছু হটতে বাধ্য হয়েছিল। এই সরকার, এই কেন্দ্রীয় সরকার শুধু ভাঙতে জানে, গড়তে জানে না, কিন্তু বাংলার মানুষ লড়তে জানে, গড়তে জানে। টুকরো টুকরো বাংলাকে জোড়া লাগিয়ে গোটা বাংলাকে যেভাবে শস্য শ্যামলা করে তুলেছেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তা আমাদের অজানা কিছুই নয়। আমরা দেখেছি 2011-র প্রাককালে পাহাড় কিভাবে অশান্ত ছিল, কাটাকাটি খুনোখুনি রাহাজানি হয়েছিল পাহাড়ে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার স্নেহর পরশে পাহাড়কে শান্ত করেছে। আমরা দেখেছি জঙ্গলমহলের মানুষ পিঁপড়ের ডিম খেয়ে জীবনযাপন করত। 2011 থেকে 2024 মাত্র কয়েক বছর ব্যবধানে সেই জঙ্গলমহলকে শান্ত করেছেন এবং সেখানকার মানুষের জীবন জীবিকা এবং জঙ্গলের অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। স্বভাবতই কেন্দ্র সরকার তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ওয়াকফ বিলকে নিয়ে এসেছে এই ভারতবর্ষের বুকে অস্থিরতা সৃষ্টি করার জন্য। সংখ্যালঘু মুসলিম সম্পদের পূর্বপুরুষদের যে গচ্ছিত সম্পদ তাকে ভাগ বসিয়ে নিজেদের আখে রেখে গুছাতে চাইছে। সংখ্যালঘু মানুষের স্বাধীন সত্তাকে খর্ব করে নিজেদের পোষ্যদের সমৃদ্ধশালী করতে চাইছে। মুখে দেশের উন্নতির কথা বলছে, আদানি আম্বানির কাছে এই ভারতবর্ষটাকে তারা বিক্রি করে দিয়েছে। গোরস্থান ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকারকে তারা কেড়ে নিয়ে নতুন এজেন্সি বসাতে চাইছে। সংখ্যালঘু সম্প্রদায়কে তাদের মুখাপেক্ষি করতে চাইছে। কিন্তু সংখ্যালঘু সম্পদের মানুষ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে মাথা নত করেনি আর করবেও না। তাই আমাদের মনে রাখতে হবে, এই ওয়াকফ বোর্ড এটা আমাদের সংবিধান সিদ্ধ অধিকার। আপনাদের ক্ষমতা আছে, আমরা জোর করে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারেন না। আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব। সেই প্রতিবাদ প্রতিরোধে আপনারা জর্জরিত হয়ে পড়বেন। আমরা আপনার কাছে 5 বছরের জন্য ধর্মীয় রিটেকশনের সার্টিফিকেট আনতে যাব না। আমাদের আপনজনদের গোরস্থানের দ্বারস্থ সমাধিস্থ করার জন্য আপনার কাছে অনুমতি পত্র নিতে যাব না, সার্টিফিকেট যাব না। এটা আমাদের সাংবিধানিক অধিকার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছেন অধিকার কিভাবে ছিনিয়ে নিতে হয়। আমরা ছিনিয়ে নেব, বাংলা পথ দেখাবে সারা ভারতবর্ষকে। আর সেই পথেই আগামী দিনে আমরা বিজয় ছিনিয়ে আনবো। এই
এটা শুধু আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের লড়াই নয়, এ লড়াই জাতি ধর্ম মত নির্বিশেষে সকল সম্পদের ভাতবাসীর লড়াই। এ লড়াই সংবিধানকে রক্ষা করার লড়াই। এ লড়াই জাতি বা কোন দেশের বিরুদ্ধে নয়, এ লড়াই অত্যাচারী শাসক এবং অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই। দেহের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত আমরা লড়ে যাব সত্য, শান্তি, সম্প্রীতির পথে হেঁটে কেন্দ্র চক্রান্তকে আমরা পরাস্ত করব। আমরা সকলে বাংলার নবরূপকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য নেতৃত্ব এবং এবং আমাদের মহানাগরিক ববি হাকিম সাহেবের নেতৃত্বে আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আমরা লড়ে চলবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। অর্থাৎ আল্লাহর নামে সম্পত্তি যে কেউ পার্সোনাল সে দান করেছে। সেই দম্পতি আগের হয়তো কিছু যারা বাদশা ছিলেন তারা দান করেছেন, যারা জমিদার ছিলেন তারা দান করেছেন। যেরকম কলকাতায় অনেক সম্পত্তি টিপু সুলতানের বংশধর তারা যা দান করেছেন, এরকম আরো অনেক পরিবার তারা নিজেদের সম্পত্তি মসজিদ করে দান করেছেন যে এই সম্পত্তি দিয়ে এই মসজিদের দেখাশোনা হবে, মা মাদ্রাসার দেখাশোনা। এখন হঠাৎ সেই সম্পত্তিগুলো হাতড়াবে না, তার কারণ নিশ্চিতভাবে অনেক ট্রাস্ট আছে। সেই ট্রাস্টের যেটা মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই ট্রাস্টের যে সাউথে একটা মন্দির আছে সেই সব থেকে সেই ট্রাস্টের টাকা বেশি, সেটারও কোনো আপত্তি নেই, সেই ট্রাস্ট সেই মন্দির চালাচ্ছে। আর এটা একটা গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড বডি, যেটা এই সম্প্রদায়ের মানুষ তারা সেই বডির মধ্যে আছে, তারা দেখাশোনা করছে, সেটাকে বলা হয় ওয়াকফ বোর্ড। সেই বোর্ডের আন্ডারে আমিও একটা ওয়াকফ স্টেটের মতওয়াল্লি। আমরা যে যার নিজের যে স্টেট ওয়াকফ স্টেট চালাই, সেখান দিয়ে যে রোজগার হয় সেটা ইমামের, আমাদের মুয়াজ্জিনের খরচা, মসজিদের খরচা, এই সব খরচা এবং তার বেশি যেটা হয় সেটা ওয়াকফ বোর্ডে দিয়ে সমাজের, আমাদের সমাজের যে উন্নয়ন, সেটা হোস্টেল তৈরি করা, কলেজ তৈরি করা, স্কুল তৈরি করা, সেখানে সেই টাকাটা যায়। এখন হঠাৎ মোদী সরকারের লোভ পড়ে গেছে ওয়াকফ সম্পত্তিকে হাটাও। অনেকে এখানে দেখছিলাম বিজেপির যখন আমাদের ডিবেট হচ্ছিল, একটা ভুল ধারণা আছে যে মুসলমানের সম্পত্তি ভাবে ওয়াকফ সম্পত্তি নয়, আমার ব্যক্তিগত সম্পত্তি ওয়াকফ নয়, বা যেখানেই আমরা নামাজ পড়বো, রেড রোডে নামাজ পড়ছি, সেটা ওয়াকফ সম্পত্তি হয় না। ওয়াকফ সম্পত্তি যেটা ওয়াকফ বোর্ডের আন্ডারে আছে সেটাই শুধুমাত্র ওয়াকফ সম্পত্তি, এবং সেটা যেহেতু আল্লাহর নামে দেওয়া আছে, সেই সম্পত্তি না কোনোদিন কোনো মানুষের হতে পারে, না কোনোদিন কোনো গভর্নমেন্টের হতে পারে। তাই সেই সম্পত্তির অধিকার একমাত্র আমরা যারা মতওয়াল্লি রয়েছি, আমরা হলাম কেয়ারটেকার অফ দি স্টেট।